আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। নুসরাত জাহান মন পুরো সংবাদ জুড়ে সাথে আছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজের শিক্ষার্থীদের দেয়া হচ্ছে করোনার টিকা। কর্মসূচির আওতায় পরবর্তীতে যুক্ত হবে অন্য শিক্ষা প্রতিষ্ঠান। আওয়ামী লীগ পরমত সহিষ্ণু বলেই রাজনীতি করতে পারছে বললেন বিএনপি, বললেন কাদের। প্রতিটি সেক্টরে নৈরাজ্য চলছে, মন্তব্য ফখরুলের। সাম্প্রদায়িক উস্কানি দিলে কাউকেই ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। নাগরিকরা দায়িত্ব পালন করলে পুলিশের কাজ সহজ হবে। র্যাবের অভিযানে রক্ষা পেল বিদেশ পাচার হতে যাওয়া 23 নারী। বিপুল পরিমাণ মাদক উদ্ধার সহ 11 পাচারকারী গ্রেফতার। দর্শক, শিরোনাম শুনছিলেন, বিস্তারিত সংবাদ। শুরুতেই করোনার টিকাদান প্রসঙ্গ। শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের জন্য করোনা টিকাদান কার্যক্রম। চলবে আগামী 4 নভেম্বর পর্যন্ত। মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালে চলছে শিক্ষার্থীদের এই টিকাদান কার্যক্রম। টিকা পেতে শিক্ষার্থীরা চাইলে আগে থেকেই নিবন্ধন করে নির্ধারিত এই কেন্দ্রে আসতে পারেন, অথবা কেন্দ্রে এসেও নিবন্ধন সম্পন্ন করে টিকা নিতে পারবেন। বিস্তারিত জানাচ্ছেন ড্যানি ট্রং। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, সরকারি বাংলা কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের শুরু হয়েছে করোনার টিকাদান কার্যক্রম। টিকা নিতে নির্ধারিত মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতাল কেন্দ্রে ভিড় করেন শিক্ষার্থীরা। এদের মধ্যে অনেকেই আগে নিবন্ধন করেছেন, আর যারা করেননি তারা কেন্দ্রে এসে নিবন্ধন সম্পন্ন করেন। তারপর দেয়া হয় করোনার টিকা। রেজিস্ট্রেশনের জন্য এখানে তথ্য কেন্দ্র আছে। এখানে যাওয়ার পরে বললাম যে আমার রেজিস্ট্রেশন করা হয়নি, মানে রেজিস্ট্রেশন করতে গেলে ডিএনসিসি হসপিটালের নামটা আসে না, তার জন্য ভাবলাম যে এখানে এসে সেটাই করি। যে বার্থ সার্টিফিকেটে আমার কোনো অস্তিত্ব খুঁজে পেতেছে না আর কি। তারপরে এখানে আসার পরে ওখানে স্যার আছে, ওই স্যার আমার জাস্ট এই যে আজকে টিকা দেওয়ার জন্য বলছে, পরে আবার এখানে এসে তথ্য হালনাগাদ করতে হবে টিকা কার্ডে, নাহলে সেকেন্ড ডোজ পাবো না। জন্ম নিবন্ধনটা নিয়ে আসলেই হচ্ছে। হ্যাঁ, এইটা আর আমাদের কলেজের ভার্সিটির কার্ডটা, হ্যাঁ আইডি কার্ডটা। ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে টিকা নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। কোনো প্রবলেম নেই, শান্তিপূর্ণভাবেই হচ্ছে। অনার্স 4th ইয়ারে পড়াশোনা করি, তো গতকালকে হুট করেই মনে হলো যে না, দেওয়া দরকার, কারণ এরা সরকার যেহেতু আমাদের জন্য একটা ভালো একটা পদক্ষেপ নিয়েছে সবার জন্য, সেক্ষেত্রে হ্যাঁ শিক্ষার্থীদের জন্য বিশেষ করে, তো এই কারণে আমি এটা নিয়েছি আজকে। একটু ভয় তো লাগছিলই প্রথম, তো আমাদের তো আসলে বার্থ সার্টিফিকেট দিয়ে নিছি, রেজিস্ট্রেশন তো করতে পারিনি। হ্যাঁ জি জি, অনেকেই দিয়ে ফেলছে, আবার অনেকেই দেয়নি। আজকে শনিবার তো, আর অনেকেই জানা ছিল না, এই জন্য হয়তো একটু লেট হচ্ছে, তবে আসবে, আস্তে আস্তে হয়তো আসবে। 4 নভেম্বর পর্যন্ত চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের এই টিকা কার্যক্রম। আর 1 নভেম্বর শুরু হবে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য টিকাদান কার্যক্রম। ড্যানি ট্রং, মাই টিভি, ঢাকা। করোনা মহামারীতে ঠিক কত ভাগ শিক্ষার্থী ঝরে পড়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এখনও অনেক বাবা মা সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে ভয়ে আছেন, যার ফলে শিক্ষার্থীদের উপস্থিতির হার এখনও শতভাগ নয়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে শিক্ষার্থীদের উপস্থিতি আরও বৃদ্ধি পাবে। যখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে এবং বাবা মাদের মনেও এই আস্থা আসবে যে আমার সন্তান স্কুলে গেলে কোনো সংক্রমণের শিকার হবার সুযোগ নেই, তখন আশা করি সবাই আসবেন। এবার রাজনৈতিক প্রসঙ্গ। বিএনপি আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে এখন সাম্প্রদায়িক শক্তিকে দেশ ও সরকারের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ পরমত সহিষ্ণু বলেই বিএনপি এখনও রাজনীতি করতে পারছে। সরকারের পায়ের নিচে নাকি মাটি নেই, বিএনপি নেতারা গত 1 যুগ ধরে বলে আসছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেছেন, প্রকৃতপক্ষে নেতিবাচক ও ষড়যন্ত্রের রাজনীতির জন্য বিএনপির পায়ের নিচের মাটি নেই, তাই তারা শিকড় থেকে বিচ্ছিন্ন এবং নির্বাচন বিমুখ। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বিএনপি গণতন্ত্রকে বঙ্গোপসাগরে ফেলতে চেয়েছিল।
1 কোটি ভুয়াপোটা সৃষ্টি করে তারাই গণতন্ত্রকে ধূলিসাৎ করতে চেয়েছিল। এমনকি সংবিধান থেকে গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধের মূলোৎপাটনও করেছে বিএনপি। দেশের প্রতিটি সেক্টরেই নৈরাজ্য চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের জ্যেষ্ঠ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই দায়বদ্ধতা কম। বাংলাদেশকে বিশ্বের কাছে সাম্প্রদায়িক দেশ হিসেবে প্রমাণ করে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। রাজধানীতে আলাদা কর্মসূচিতে তারা এসব অভিযোগ করেন। মাহবুব সৈকতের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরীর সংবর্ধনা গ্রন্থের প্রকাশনা উৎসবে দেশের সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরেন বক্তারা। আমরা যদি এই জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ করতে পারতাম তাহলে আমাদের এত সমস্যা থাকতো না। সেই পূর্বশর্তগুলো আমরা পূরণ করতে পারিনি। তবে আমি আশাবাদী এই শিয়ার এবং শকুনের সময় তিনি যে সাহস প্রদর্শন করছেন সেজন্য আমরা কৃতজ্ঞ। আজও সত্য কথা, আমার দেশের সম্পদ লুট হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। আমরা কি তার বিরুদ্ধে সামাজিক চেতনা, সামাজিক প্রতিবাদ গড়ে তুলতে পারছি? প্রতিবাদ গড়ে তোলবার দায়িত্ব কেবল রাজনীতিবিদের নয়, এই দায়িত্ব সমগ্র জনগোষ্ঠীর। জনগুরুত্বপূর্ণ খাতগুলোতে পর্যাপ্ত বরাদ্দ না রেখে সরকার মেগা প্রকল্পগুলোতে বরাদ্দ বাড়াচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। যে শিক্ষার ব্যবস্থাতে বরাদ্দ নেই, বরাদ্দ তো দেবে তো আপনার সেই মেগা প্রজেক্টসগুলোতে, যেগুলোতে আপনার কমিশন পাওয়া যাবে, প্রচুর আয় হবে, সেই সব বিষয়গুলোতে। প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় আপনি দেখবেন যে এখন চরম নৈরাজ্য চলছে। লক্ষ্য একটি, সেটি হচ্ছে যে কিভাবে অর্থ উপার্জন করা যায়। মানুষের মধ্যে একটা বড় রকমের জিজ্ঞাসা হয়েছে, এই পরিবর্তনটা কবে আসবে। দেশের মানুষের প্রতি সরকারের দায়বদ্ধতা নেই বলে জাতীয় প্রেস ক্লাবে অপর এক আলোচনা সভায় অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অর্থনৈতিকভাবে এই যে ধরেন দ্রব্যমূল্য, এই দ্রব্যমূল্য বৃদ্ধির পিছনে কারা? একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেট কারা? এই সিন্ডিকেট হচ্ছে আওয়ামী লীগের ব্যবসায়ী, আওয়ামী লীগের সমর্থিত সিন্ডিকেট। জনগণের ব্যাপারে তো তাদের কোনো পরোয়া করার কোনো প্রয়োজন নাই, কারণ জনগণের ভোটে তো তারা নির্বাচিত হয় না। কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্তের পেছনে সরকারি দলের মদত রয়েছে বলে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুবদলের মানববন্ধনে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপিকে ভাসানোর জন্য ওরা অপকর্ম করে বিএনপি খানে ধরতে পারছেন এবং বিশ্বব্যাপী প্রমাণ করতে যাচ্ছেন বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ। এইটা প্রমাণ করে তিনি ক্ষমতার দিকে থাকতে চান। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী বিদেশ সফর প্রসঙ্গ। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখা, জলবায়ু তহবিলের কার্যকর বাস্তবায়ন সহ 3টি প্রস্তাব নিয়ে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP26-এ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় সম্মেলনে যোগ দিতে সকালে ঢাকা ছাড়বেন সরকার প্রধান। 13 দিনের এই সফরে লন্ডন ও প্যারিসে যাবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে ইউরোপের 3 দেশে প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন দিক তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী গ্লাসগোতে 1 থেকে 3 নভেম্বর পর্যন্ত COP26-এর উচ্চ পর্যায়ের সভায় অংশ নেবেন। 1 নভেম্বর প্রধানমন্ত্রী সম্মেলনে ভাষণ দেবেন। গ্লাসগো থেকে লন্ডন আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। লন্ডন থেকে ফেরার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিস যাবেন। সেখানে তিনি 11 নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ইন ইকোনমিক্স পুরস্কার গ্রহণ করবেন। যে 31শে অক্টোবর থেকে 12ই নভেম্বর যুক্তরাজ্যের গ্লাসগোতে জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ UNFCCCর কনফারেন্স অফ পার্টিজের 26তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সম্মেলনের অংশ হিসাবে শীর্ষ বৈঠক সহ অন্যান্য শীর্ষ পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আগামীকাল গ্লাসগোর উদ্দেশ্যে রওনা হচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী 1 এবং 2 নভেম্বরে উক্ত সম্মেলনে শীর্ষ বৈঠক সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ শীর্ষ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন।
এবার অন্যান্য প্রসঙ্গ। সাম্প্রদায়িক উস্কানি দিলে কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, উস্কানিদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। রাজারবাগ পুলিশ লাইন্সের কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাইবার অপরাধ বেড়ে যাওয়ায় বিষয়টির দিকে গুরুত্ব দিয়ে ইউনিট বাড়ানোর কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রত্যেকে নাগরিক দায়িত্ব পালন করলে পুলিশের কাজ অনেকটা সহজ হবে বলে মন্তব্য করেন আসাদুজ্জামান খান কামাল। বিস্তারিত জানাচ্ছেন স্কেলিটন। মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ডাকে সবার আগে রাইফেল উঁচু করেছে রাজারবাগ পুলিশ। জনগণ তাৎক্ষণিক তথ্য দিলে অনেক অপরাধ কমিয়ে আনা সম্ভব। শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা তো সব ঘরে ঘরে পুলিশ দিতে পারি। ঘরে ঘরে যে জনগণ আমাদের আছে তারা যদি সজাগ থাকেন, তারা যদি পুলিশের রিয়েল টাইম ইনফরমেশনটা দিয়ে দেন, তাহলে আমরা অনেক ঘটনার থেকেই বাঁচতে পারি, অনেক ঘটনাই ঘটবে না বলে আমরা বিশ্বাস করি। সাইবার অপরাধ বেড়ে যাওয়ায় সারা বিশ্বের মতো বাংলাদেশের সাইবার ইউনিটকে আরও শক্তিশালী করা হবে বলে জানান আসাদুজ্জামান খান কামাল। আমাদের সাইবার ক্রাইম এটাও ধারণার বাইরে বেড়ে যাচ্ছে, সেখানেও আমাদের পুলিশকে আমরা তৈরি করছি, আমাদের সাইবার ইউনিট আমাদের করছি। হয়তো এখন ছোট আকারে আসছে, এটা আরও বড় আকারে করতে হবে, আমরা সেই জায়গায় কাজ। উন্নত সমাজ গড়তে অপরাধ ও ভীতিমুক্ত পরিবেশ গড়তে হবে, তাহলেই বাংলাদেশ আত্মমর্যাদাশীল জাতি গঠনে ভূমিকা রাখবে বলে জানান পুলিশ প্রধান। একাকী একজন নারী এই মহাসড়ক, এই শহরের সড়ক রাজপথে হেঁটে যাবেন ভীতিমুক্ত পরিবেশে, একটা শিশু হেঁটে যাবে ভীতিমুক্ত পরিবেশে। যখন আমরা এইটা অর্জন করতে পারবো, তার মানে হলো যে আমরা একটা ভীতিমুক্ত অপরাধমুক্ত সমাজের কাছাকাছি পৌঁছে গেছি, এবং যেটা হচ্ছে আত্মমর্যাদাশীল জাতি গঠনের অন্যতম উপাদান। জনগণের সাথে মিলেমিশে জঙ্গি দমনে বাংলাদেশ বারবার ঘুরে দাঁড়িয়েছে বলে জানান বেনজির আহমেদ। আমরা আমাদের পেশাদারি, সেবামূলক ও জনবান্ধব, নারী বান্ধব ও শিশু বান্ধব, সর্বোপরি মানবিক পুলিশিংয়ের মাধ্যমে এই দেশকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে নিতে চাই। পরিবার বা সমাজে কোনো অপরাধ হলে সাথে সাথে পুলিশকে জানানোর অনুরোধ জানান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। আপনার এলাকার কি সমস্যা, আইন শৃঙ্খলাজনিত সমস্যা, সামাজিক সমস্যা যেটিই থাকুক, সেটি আপনারা নিজেরা চিহ্নিত করবেন। চিহ্নিত করে কিভাবে এই ব্যক্তিদের বিচারের আওতায় আনা যায়, সেটার জন্য পুলিশের সাথে মিলেমিশে কাজ করবেন। অনুষ্ঠানের প্রধান আলোচক বিশিষ্ট শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক ডক্টর জাফর ইকবাল বলেন, বড়দের পাশাপাশি শিশুদের সাথে পুলিশকে মিশতে হবে। আমি মনে করি যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কোনো একজন পুলিশ অফিসারের একদিন যাওয়া উচিত, গিয়ে ছোটো বাচ্চাদের সাথে কথা বলা উচিত, কীভাবে আইন মানতে হয়, কী করতে হয় না করতে হয়, সেই জিনিসটা বলা উচিত। স্কেলিটন, মাই টিভি, ঢাকা। নারীদের প্রলোভনের ফাঁদে ফেলে বিদেশে পাচারকারী চক্রের মূল হোতা সহ 11 জনকে গ্রেফতার করেছে র্যাব। একই সঙ্গে র্যাবের অভিযানে বিদেশ পাচার হতে যাওয়া 23 নারী ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। রাজধানীর মিরপুরে র্যাব 4 কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ব্যাপারে বিস্তারিত জানায় র্যাব। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। র্যাব 4-এর অভিযানে উদ্ধার হওয়া নারী ভিকটিম ও গ্রেপ্তারকৃতদের বিষয়ে দেশবাসীদের জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 4। এ সময় বিভিন্ন লোভনীয় ফাঁদে পড়ে পাচার হয়ে যাওয়া ভিকটিমের অভিভাবকরা কথা বলেন সাংবাদিকদের সাথে। আমার মেয়ে আগে গার্মেন্টসে চাকরি করতো, পরে ডিজে কামরুল তাকে নিয়ে তার ড্যান্স অফিসে নাচ শেখানোর জন্য ভর্তি করে। দিনের রাতের প্রোগ্রাম হওয়ার কথা, আর 2-3 দিন বেড়ায় আইলো, এই কথা কয়ে সেটা নিয়ে যায়। মালিকের বাগানে কাজ করব এবং একটা বিষাদ কাজে নেওয়া হয়েছে তাকে, কিন্তু সেই কাজে নেওয়া হয় তারা বলতেছে আমাদের কথা না শুনলে তোদের কারেন্টে হিট দেবো এবং তোদেরকে পঙ্গু পাঠিয়ে দেবো। কিভাবে পাচারকারী ফাঁদে পড়লেন তার বিস্তারিত জানালেন পাচার হওয়ার সময় উদ্ধারকৃত নারী ভিকটিমরা। উত্তরবাড্ডা ডিজে কামরুল নামে একটা লোকের সাথে পরিচয় হয়, তার মাধ্যমে তার ক্লাবে গিয়ে কিছুদিন আমি ভালো পারফরমেন্স ডান্সের প্র্যাকটিস করি। প্র্যাকটিস করার কিছুদিন পরে আমার পারফরমেন্স ভালো দেখে সে আমাকে একটা অফার করেছে
বাইরের কান্ট্রিতে গিয়ে তুমি আরো ভালো পারফরমেন্স করতে পারবা। সো আমি প্রথমে রিজেক্ট করে দিই। সো অবশেষে আমার ব্রেনটা কেমনভাবে ওয়াশ করানো হয় সো দ্যাট আমি যাওয়ার জন্য পুরো রাজি হয়ে যাই ওখানে। ইমরান ভাইয়ের মাধ্যমে আমি সৌদি আরব গেছিলাম, কিন্তু সে আমার অনেক একটা কষ্টের একটা জায়গায় দেয়, কিন্তু আমার ওই জায়গায় খানা পিনা কিছুই দেয় না, আমার অনেক মারধর করে। র্যাব 4-এর অভিযানে উদ্ধার হওয়া নারী ভিকটিম ও গ্রেপ্তারকৃতদের বিষয়ে বিস্তারিত জানান র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন। আমরা ঢাকার বিভিন্ন জায়গা থেকে খিলক্ষেত, উত্তরা বা মিরপুরের বিভিন্ন এলাকা থেকে 3 থেকে 4টি সেফ হাউস থেকে আমরা 23 জন ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই। একইভাবে পার্শ্ববর্তী দেশে পাচারকালীন সময়ে চুয়াডাঙ্গা থেকে আমরা কিন্তু একজনকে গতকালকে রাতে যিনি পাচার হয়ে যাচ্ছিল তাকে কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং ওই পাচারের সাথে জড়িতদেরও আমরা গ্রেফতার করতে সক্ষম হই। পাচার হয়ে যাওয়া যে কোনো বিষয়ে র্যাবের কাছে তথ্য জানানোর জন্য সবার কাছে অনুরোধ জানান র্যাবের এই কর্মকর্তা। র্যাব নারী পাচার বা মানব পাচার নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে কিন্তু নিয়মিত কাজ করে যাচ্ছে এবং আমরা কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে যারা পাচারিত হচ্ছে এবং যারা এই পাচারের সাথে জড়িত তাদেরকে গ্রেফতারে কিন্তু আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। আগামী 3 বছরের জন্য বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন ওনার্স অ্যাটকোর নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে বার্ষিক সাধারণ সভা শেষে ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। অ্যাটকোর নতুন সভাপতি অঞ্জন চৌধুরী, সিনিয়র সহসভাপতি ইকবাল সোবহান চৌধুরী এবং সহসভাপতি আরিফ হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর আগে ভোটের মাধ্যমে 15 জন পরিচালক নির্বাচিত হন। সাইদুর রহমান আবির জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর হোটেল ওয়েস্টিনে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের বার্ষিক সাধারণ সভায় অংশ নেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকরা। টানা 1 ঘণ্টা অনুষ্ঠিত হয় অ্যাটকোর বার্ষিক সাধারণ সভা। সংগঠনটির কমিটির মেয়াদ শেষ হওয়ায় এজিএম এর পরে অনুষ্ঠিত হয় 15 জন পরিচালক নির্বাচনের ভোট গ্রহণ। ভোট গ্রহণের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। এখানে 19 জন প্রার্থী ছিলেন, সেখানে 15 জন পরিচালক পদে নির্বাচিত হয়েছে এবং আমরা ইলেকশন বোর্ডের তরফ থেকে সকলকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি। 15 জন পরিচালক সহ সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাটকোর সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং সহসভাপতি নির্বাচিত হন। এই 3 জন যারা জমা দিয়েছেন তারাই এখানে উইদাউট কন্টেস্ট ওনারা জয়ী হয়েছেন। সভাপতি হয়েছেন তিনি হচ্ছেন মিস্টার অঞ্জন চৌধুরী। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে যিনি কন্টেস্ট করেছেন মিস্টার ইকবাল সোবহান চৌধুরী এবং মিস্টার আরিফ হাসান, দেশ টেলিভিশন লিমিটেড, দেশ টিভি থেকে, উনি ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে। সংগঠন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন পুনরায় নির্বাচিত সভাপতি অঞ্জন চৌধুরী। আর এখানে অন্যান্য যারা আমার সহকর্মীরা রয়েছেন আমাদের এই নতুন নিষেধে, আমি সবার কাছ থেকেই সহযোগিতা চাই, পরামর্শ চাই, যেন আমরা শুধু নিজেদের চ্যানেল না, এই অ্যাটকোকে নিয়ে আমরা যেন গর্ব করতে পারি। আমরা যেন শুধু নিজেদের চ্যানেলকে নিয়ে চিন্তা না করি, অ্যাটকোকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে যেন আমরা সদা চেষ্টা থাকি এবং আমরা যেন নিজেদেরকে গর্বিত করার সাথে সাথে আমাদের অ্যাসোসিয়েশনকে অ্যাজ ওয়েল এজ আমাদের দেশকে যেন গর্বিত করতে পারি। সংগঠন এবং গণমাধ্যম এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাইলেন অ্যাটকোর নবনির্বাচিত কমিটি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 পক্ষের সংঘর্ষের জেরে বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ। পুলিশ জানায় শুক্রবার রাতে কথা কাটাকাটির জের ধরে শনিবার সকাল 9টার দিকে কলেজ ক্যাম্পাসে 2 পক্ষের সংঘর্ষ হয়। এতে কয়েকজন গুরুতর আহত হয়। অধ্যক্ষ শাহিনা আক্তার জানান, দুপুরে একাডেমিক কমিটির জরুরি বৈঠক হয়। ওই বৈঠক থেকে কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের সন্ধ্যার মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করেছে কলেজ কর্তৃপক্ষ।
টাঙ্গাইলের ঘাটাইলে একটি বাসা থেকে শাশুড়ি জমেলা বেওয়া, ছেলের বউ সুমি আক্তার ও তার পরকীয়া প্রেমিক শাহজালালের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার দিগড় ইউনিয়নের কাশতলা খামারপাড়া এলাকার নিজ বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ সময় আহত অবস্থায় সুমি আক্তারের 2 বছরের এক শিশু সাফিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। নিহতরা হলেন কাশতলা গ্রামের হজরত আলীর স্ত্রী জমেলা বেগম, ছেলের বউ সুমি আক্তার ও তার পরকীয়া প্রেমিক কালীহাতি উপজেলার সাটুরিয়া গ্রামের শাহজালাল। ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে প্রেম ঘটিত কারণে এই হত্যাকাণ্ড। তদন্ত চলছে, পরে হত্যাকাণ্ডের আসল রহস্য জানা যাবে। দেশে করোনায় শনাক্ত রোগী 1.5 বছরের মধ্যে সর্বনিম্ন 166 জনে নেমেছে। এর আগে গত বছরের 12 এপ্রিল এর চেয়ে কম 139 জন রোগী শনাক্ত হয়েছিল। একদিনে গত 24 ঘন্টায় করোনায় আরও 8 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,862 জন, আর শনাক্ত রোগীর সংখ্যা 15,79,70,328 জন। গত 24 ঘন্টায় 13,240 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 1.25%। গত 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ 6 জন, নারী 2 জন। এদের মধ্যে ঢাকায় 4, চট্টগ্রামে 2, খুলনায় 1 ও সিলেটে 1 জনের মৃত্যু হয়েছে। দেশের আয়ুর্বেদিক সারা বিশ্বে সরবরাহ করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান। রাজধানীতে আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সেমিনারে মন্তব্য করেন তিনি। দেশের ভেষজ ওষুধ শিল্পের ঐতিহ্য ধরে রাখতে যুগোপযোগী ফর্মুলা অনুযায়ী ওষুধের গুণগত মান বজায় রাখারও আহ্বান জানান মেজর জেনারেল মাহবুবুর রহমান। আমাদের স্বপ্ন হলো যে আমাদের ম্যানুফ্যাকচারার যারা তারা গ্রো করবে, আমাদেরটা যাবে প্রয়োজন হলে চায়নাতে, আমাদেরটা যাবে ইন্ডিয়াতে, আমাদেরটা যাবে বিদেশের বিভিন্ন জায়গায়। অন্য দেশের মেডিসিন আমাদের এখানে আনবো না। এটা আমাদের সেক্টর, এই সেক্টরটাকে আমাদের নার্চার করতে হবে, গ্রো করতে হবে এবং ইকোনমিতে এটা নিশ্চয়ই বড় ধরনের একটা অবদান রাখবে। দর্শক, এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজের শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে করোনা টিকা। কর্মসূচির আওতায় পরবর্তীতে যুক্ত হবে অন্য শিক্ষা প্রতিষ্ঠান। আওয়ামী লীগ পরমত সহিষ্ণু বলেই রাজনীতি করতে পারছে বিএনপি, বললেন কাদের। প্রতিটি সেক্টরে নৈরাজ্য চলছে, মন্তব্য ফখরুলের। সাম্প্রদায়িক উস্কানি দিলে কাউকেই ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। নাগরিকরা দায়িত্ব পালন করলে পুলিশের কাজ সহজ হবে। র্যাবের অভিযানে রক্ষা পেল বিদেশ পাচার হতে যাওয়া 23 নারী। বিপুল পরিমাণ মাদক উদ্ধার সহ 11 পাচারকারী গ্রেফতার। দর্শক, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।